সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 43। মুন সারাদিন রাত নিজেকে এক ঘরে বন্দি করে রেখেছে। বাড়ির সবাই, কোহিনূর বেগম থেকে শুরু করে মুনের বাবা মা বারবার ডাকাডাকি করেও তার ঘরের দরজা খোলাতে পারেনি। যখনই কেউ দরজায় কড়া নাড়ে, তখনই ভেতর থেকে মুনের কাপা কণ্ঠে একটাই জবাব ভেসে আসে, আমার ভালো লাগছে না, আমাকে কেউ বিরক্ত করো না, একটু একা থাকতে দাও প্লিজ। তার কণ্ঠে হতাশা, ক্লান্তি আর বিষণ্ণতার স্পষ্ট ছাপ। এ কথা শোনার পর আর কেউ তার কাছে কিছু বলতে সাহস পায় না। সারাদিন এভাবেই কেটে যায়। সন্ধ্যা নামে, কিন্তু মনের দরজা আর খোলে না। এভাবে না খেয়ে একা ঘরে বসে থাকলে সে যে অসুস্থ হয়ে পড়বে, সেটা বুঝতে পেরে মুনের মা আবার দরজার সামনে এসে দাঁড়ান। নরম গলায় ডাকে, মুন। মা, দরজাটা খোল, আর কত এভাবে একা ঘরে বসে থাকবি? বাইরে আয় মা, একটু কথা বলি। ভেতর থেকে এবার মুনের কণ্ঠে এক অদ্ভুত রুক্ষতা, ঠান্ডা কাট গলায় সে শুধু বলে, যতদিন না মৃত্যু হয় ততদিন। এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় পুরো বাড়ি। মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কান্না চেপে রাখা যায় না, কারণ সেই মুহূর্তে তিনি অনুভব করেন মেয়ে তার ঠিক কতটা ভেঙে পড়েছে ভেতরে ভেতরে। রাহাত মুনকে ভালোবাসে, এই কথা শোনার পর থেকেই জাহাঙ্গীর মিয়া একরকম হাঁসফাঁস করতে শুরু করেছে। মনে মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার ছেলেই এমন একটা কাজ করবে, এটা সে কোনো দিনও কল্পনা করেনি। সমাজে এত দিন যে সম্মান, যে মুখ উঁচু করে চলা, সবইটাও শেষ হয়ে যাবে যদি এই সম্পর্ক মেনে নিতে হয়। কিন্তু সে কি করবে? তার যে রাহাতের বিয়ে বহু বছর আগে এক সম্ভ্রান্ত ঘরে ঠিক করা ছিল। তাদের মান-ইজ্জতের প্রশ্ন, পারিবারিক সম্মানের প্রশ্ন। এই মন, যে কিনা আত্মীয়তেই বংশের মেয়ে, সেই মেয়েকে তার ছেলে ভালোবাসে, এই খবর জানাজানি হলে তো হাওলাদার নামটাই প্রশ্নের মুখে পড়ে যাবে। না, সে কিছুতেই তা হতে দেবে না। যে করেই হোক রাহাতের মন থেকে মুনকে মুছে ফেলতেই হবে। হাওলাদার বাড়ি এখন একদম নিস্তব্ধ। কোথাও কোনো কথা নেই, নেই কোনো কোলাহল। সবাই যেন যার যার জগতে বন্দী হয়ে গেছে। রুদ্রিকার জ্ঞান ফিরেছে, আরও তার পাশে বসে সযত্নে দেখাশোনা করছে। মেয়েটার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চোখে জলের দাগ শুকিয়ে আছে। ঘরের এক কোণে বিছানায় শুয়ে আছে রাফাত, তার পাশে বসে আছেন শাহিদা বেগম। ছেলের মুখে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। কিছুক্ষণ আগেই ডাক্তার এসে গেছে। রাফাতের কপাল, নাক আর গালে ব্যান্ডেজ পেঁচানো হয়েছে। ডাক্তারের কথা মতো প্রেসক্রাইবড কিছু ওষুধ নিয়ম করে খেলে সে আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই শারীরিক ক্ষতগুলো যত সহজে সরবে, মনও পরিবারের ভাঙ্গন সে কি এত সহজে মেরামত হবে? আকাশে হালকা অন্ধকার নেমে এসেছে। হাওলাদার বাড়ির আঙিনায় নিস্তব্ধ বাতাস বইছে। এই নিস্তব্ধতার মাঝেই রাহাত ধীরে ধীরে ঘর থেকে বের হওয়ার জন্য তৈরি হলো। তার ডান হাতে সাদা ব্যান্ডেজ। রাফাতকে মারার সময় নিজেরই হাতে গভীর ক্ষত লেগেছিল, কিন্তু কাউকে ডাকেনি। নিজেই ফার্স্ট এড বক্স খুলে চুপচাপ ব্যথার ওষুধ মেখে ব্যান্ডেজ পেঁচিয়ে নিয়েছিল। দেহে যেমন যন্ত্রণা, মনে তার চেয়েও হাজার গুণ বেশি। বাইকের চাবিটা হাতে নিতে গিয়েই হঠাৎ রাহাতের ঘরের দরজায় ছায়া পড়ে। রিফাত দাঁড়িয়ে, চোখে দ্বিধা, কণ্ঠে সংশয়। রাহাত একবার তাকালো, আবার মুখ ঘুরিয়ে নিল। কোনো প্রশ্ন করল না। প্রশ্ন করার মতো ভাষা যেন তার ভেতর আর নেই। তবুও রিফাত নিজ থেকেই বলল, কোথায় যাচ্ছ? রাহাত শান্ত স্বরে চোখ না মিলিয়ে জবাব দিল, মনকে ফিরিয়ে আনতে। রিফাত কষ্টে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি তো ওকে আর পাবে না ভাইয়া। এ কথায় থমকে দাঁড়ায় রাহাত। ধীরে ধীরে রিফাতের সামনে এগিয়ে আসে 2 কদম। তার চোখে দাও দাও আগুনের ঝলক, ভেতরে জমে থাকা আতঙ্ক আর যন্ত্রণার বিস্ফোরণ। রাহাত, মানে পাবো না? মানে কি বলছিস তুই? রাহাতের গলা এবার কিছুটা রুক্ষ, জবাব চাইছে, কিন্তু ভেতরে হাহাকার।
কারণ সে জানে এই না পাওয়ার ভয়টাই তার সবচেয়ে বড় শত্রু এখন। রিফাত ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আমি গিয়েছিলাম মনকে ফিরিয়ে আনতে, কিন্তু ওখানে গিয়ে কাউকেই পাইনি। রাহাত শিউরে উঠল। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলল ওরা নাকি সে বাড়িতেই যায়নি, আর ফুপির নাম্বারটা বন্ধ, মনের ফোনটাও অফ। আর মন তোমার দেওয়া কোনো কিছুই সাথে করে নিয়ে যায়নি ভাইয়া, সব কিছু ওর রুমেই পড়ে আছে। রিফাতের কণ্ঠ ক্রমশ কেঁপে উঠল, গলায় চাপা কষ্ট, কিন্তু রাহাত এখন পুরোপুরি স্তব্ধ। চোখে এক ধরনের শূন্যতা, চেহারায় নিঃশব্দ বজ্রপাতের ছাপ। সেজন্য এক মুহূর্তে সব কিছু হারিয়ে ফেলেছে। রিফাতের কষ্ট হচ্ছে তার ভাইয়েরই চাপা কষ্ট দেখে। আর কেউ জানুক আর না জানুক, রিফাত জানে তার ভাই মনকে ঠিক কতটা ভালোবাসে। এক পা পিছিয়ে এসে দেয়ালে হেলান দেয় রাহাত, চোখের পাতা নড়ে না। মাথার ভেতর যেন হাজারটা শব্দ একসাথে চিৎকার করছে। তবুও বাইরের দুনিয়ায় সে নীরব। সে বুঝে গেছে মন চলে গেছে, কোনো কথাও রেখে যায়নি, কারণ তার ফুপির সম্মানে আঘাত করা হয়েছে, মনকে কলঙ্কিত করা হয়েছে মিথ্যা বদনাম দিয়ে। আর তার ফুপি একজন আত্মসম্মানী নারী। এই অপমান সহ্য করতে না পেরে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সমস্ত যোগাযোগ ছিন্ন, সব স্মৃতি ভেঙে ফেলেছে, যেন তারা কেউ কোনো দিন একে অপরের ছিলই না। রাহাত ফিসফিস করে বলল, তাহলে আমি এখন মনকে খুঁজবো কোথায়? তার কণ্ঠ যেন নিজের কাছে অপরিচিত শোনা, ভাঙা, ভেতর থেকে উঠে আসা এক ধ্বংসপ্রাপ্ত মানুষের গলা। অন্যদিকে মেহেরাব চৌধুরী আশ্রয়কেন্দ্র থেকে যে ফোন নাম্বারটি সে পেয়েছিল সেটি ট্র্যাক করে অবশেষে লোকেশন বের করতে সক্ষম হয় সে। লোকেশন ঢাকার বসুন্ধরা 123/34 নম্বর বাড়ি। গাড়ি থেকে নামার সময় তার মুখে অদ্ভুত এক উত্তেজনা আর উদ্বেগের ছাপ। বাড়ির সামনে দাঁড়িয়ে মাথা তুলে তাকায়। 5 তলা বাড়ি, নির্জন এলাকা, চারপাশে নীরবতা। মেহেরাব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে যায় 5 তলায়। তার হৃদয় স্পন্দন ধীরে ধীরে বাড়ছে। কলিং বেলের বাটন চেপে দেয় আঙ্গুলে একরকম কাঁপুনি নিয়ে। ডিং ডং। কিছুক্ষণ পরেই দরজা খুলে যান একজন মধ্যবয়সী মহিলা। চোখে সহজ সরলতা, মুখে কৌতূহল। কে আপনি? মেহেরাব একটু তাড়াহুড়া করেই জবাব দেয়, আপনি হয়তো আমাকে চিনবেন না, আমি নীলিমা বেগমের সাথে দেখা করতে এসেছি। উনি কি বাসায় আছেন? মহিলাটি একটু আশ্চর্য হলেও কোমল গলায় জবাব দেয়, হ্যাঁ আপামনি বাসায় আছেন, আপনি ভেতরে আসুন। মেহেরাব ঘরে ঢোকে। বসার ঘরটি পরিপাটি, সাজানো, কিন্তু যেন এক ধরনের নিঃশব্দ বিষাদের আবেশ ছড়িয়ে আছে চারপাশে। কাজের মহিলা বলল, আপনি বসেন, আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। কিন্তু মেহেরাব মাথা নাড়িয়ে শান্ত গলায় বলে, কষ্ট করে এসব করার দরকার নেই, আপনি শুধু নীলিমা বেগমকে ডেকে দিন, আমি ওনার সাথে জরুরি কথা বলতে এসেছি। মহিলা সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আপনি বসেন, আমি আপামনিকে ডেকে আনি। কাজের মহিলা চলে যাওয়ার অল্প কিছুক্ষণ পরই উপরের ঘর থেকে ভেসে আসে এক অস্পষ্ট চিৎকার, কখনো কান্না, কখনো উত্তেজনা মেশানো স্বর। মেহেরাব কেঁপে ওঠে। সে কান পেতে শোনার চেষ্টা করে ঠিক কি হচ্ছে ওপরে। এই সময়ই কাজের মহিলা আবার ফিরে এসে বলল, আপনি একটু বসেন, আপামনি আসতেছে। মেহেরাব কেবল মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, কিন্তু মনে তার প্রশ্নের ঝড়, যে ঝড় থামছে না। সময় যেন জমে জমে পাথর হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আসে না। আরও একবার সে একই চিৎকার ভেসে আসে, এবার কিছুটা পরিষ্কার, ব্যথা ভরা কণ্ঠ, ভাঙা শব্দ, ছেঁড়া নিঃশ্বাসের মতো। মেহেরাব এবার আর বসে থাকতে পারে না, ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার পা যেন নিজের ইচ্ছেতে চলতে শুরু করে। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠেই ডান পাশের করিডোরে দেখতে পায় একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক মহিলা, চোখে জল, মুখে অসহায়তা। তিনি দরজায় কড়া নাড়ছেন বারবার আর বলছেন, মা দরজাটা খোল,
এমন অবুঝের মতো করিস না মা, যা হয়ে গেছে সব ভুলে যা, আমরা তো সব কিছু ভুলে গেছি। ভেতর থেকে আসে কাপা কণ্ঠের প্রতিবাদ, কাট কাট গলা, কিন্তু তাতে যে আগুন জ্বলছে তার টের পাওয়া যায়। কিছুতেই না মা, আমি কিছুই বলতে পারবো না। কেন আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হলো? কেন আমাকে কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হবে? এই কণ্ঠে শুধু কান্না নয়, ছিল প্রশ্ন, অভিমান আর এক রাশ ঘৃণা নিজের ওপর। মেহেরাব পেছনে দাঁড়িয়ে শুনছিল স্তব্ধ হয়ে। গলার কণ্ঠ শুনে মেহেরাবের খুব চেনা চেনা মনে হলো। মেহেরাব দৌড়ে চলে আসে দরজার সামনে। মেহেরাবকে দেখে নীলিমা বেগম কপাল কুঁচকে তাকালো, কিন্তু সেদিকে মেহেরাবের পরোক্ষ করল না। মেহেরাব আর সহ্য করতে পারল না, চোখে জল, গলায় কাঁপুনি। সে হঠাৎই দরজার দিকে এগিয়ে গিয়ে জোরে জোরে ধাক্কা দিতে দিতে চিৎকার করে উঠল, বোন, বোন দরজা খোল, আমি আমি তোর মেহু ভাইয়া, আমি তোকে নিতে এসেছি, বোন দরজা খোল প্লিজ। তার কণ্ঠে এমন এক ব্যাকুলতা যা কেবল রক্তের সম্পর্কেই জন্ম নিতে পারে। চিৎকারগুলো যেন চারপাশের দেয়ালে কাঁপিয়ে দিচ্ছে। সেই মুহূর্তে নীলিমা বেগমের বুকের ভেতর কেঁপে ওঠে যেন বজ্রপাত হয়। চোখ বিস্ফোরিত হয়ে তাকিয়ে থাকে মেহেরাবের দিকে। মুখে কিছু বলার মতো অবস্থা নেই, শরীর ঘামে ভিজে গেছে। তার মনে তখন একটাই প্রশ্ন, কে এই ছেলে? আর ঠিক তখনই ভেতর থেকে দরজার লক ঘোরানোর শব্দ। হাত কাঁপতে কাঁপতে দরজা খুলে দেয় মন। চোখে জল টলমল করছে, মাথার চুল এলোমেলো, মুখে কান্নার দাগ, তবুও তাতে লুকানো এক অপরূপ স্নেহের টান। মন ফিসফিস করে ডাকে, মিহু ভাইয়া। মেহেরাব থমকে দাঁড়ায়, তার দু চোখ তখন ছলছল। সে এখন নিশ্চিত এই মেয়েটাই তার হারিয়ে যাওয়া বোন। রক্তের টান আছে বলেই সেদিন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে মন ছুটে গিয়েছিল। বছরের পর বছর ধরে মেহেরাব যে সম্পর্ক খুঁজে ফিরেছে, আজ সেই সম্পর্ক দাঁড়িয়ে আছে তার চোখের সামনে, অশ্রু ভেজা চোখে, কাপা কণ্ঠে, তুই তুই মন, তুই আমাদের আদরের বোন। মন নির্বাক হয়ে তাকিয়ে আছে। মেহেরাব এক পায়ে গিয়ে সে মনকে শক্ত করে জড়িয়ে ধরে। মনও কাঁদতে কাঁদতে মেহেরাবের বুকে মুখ লুকিয়ে ফেলে। এই মিলনের মুহূর্তে যেন আকাশ বাতাস থমকে গেছে। চারদিকে শুধু একটাই আওয়াজ, ভাই বোনের হারানোর ভালোবাসা ফিরে পাওয়ার কান্না। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী। থ্যাংক ইউ।